নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ, ৮ জনের নিয়োগ বাতিল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনে আহতদের সাথে সমন্বয়কদের মতবিনিময়, নাটোরে হট্টগোল। দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন চলবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ডিসি নিয়োগকে কেন্দ্র করে আজও উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। গতকাল দিনভর বিক্ষোভের পর আজও কর্মসূচি পালন করছে পদবঞ্চিতরা। এদিকে নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করার কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। গত দুদিনে ৫ জন ডিসি নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তপ্ত প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। আওয়ামী লীগের শাসনামলে পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা প্রশাসনে সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবিতে বুধবারও কর্মসূচি পালন করেন। গেল সরকারের আমলে সুবিধাভোগী ও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এদের ৫৭ জনই চাকরিবিধি লঙ্ঘনের নানা ঘটনায় অভিযুক্ত। এর আগে নতুন নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসকের সাথে মন্ত্রিপরিষদ সচিবের বৈঠক বাতিল এবং নতুন ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের আশ্বাস দেয়া হয়েছে বলে জানান পদবঞ্চিত প্রশাসনিক কর্মকর্তা নুরুল হাফেজ। এদিকে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন। ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে ইউ আস্ক ইয়োরসেলফ whether it is valid or not. আমরা যা কথা বলতেছি, এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরো চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এইখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদোন্নতি। সন্ধ্যা ৭:৩০টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ভাষণ বিটিভি থেকে একযোগে সম্প্রচার করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ২ সপ্তাহ পর আজও আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন তিনি। এর আগে গত ৫ সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ মাস পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। ৫ আগস্ট আশুলিয়ায় ভ্যান গাড়িতে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সকালে বিচার চেয়ে অভিযোগ দায়ের করে নিহত 2 জনের পরিবার। এই নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগের যাচাই বাছাই শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে চোখ হারানো ব্যক্তিদের বক্তব্য শোনেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। পরে চিফ প্রসিকিউটর জানান, বিচার নিশ্চিতে দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করতে হবে। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন, ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার মারুফ হোসেন সহ মোট ৭০ জন আসামি 2 মামলায়। আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া ঘটনা ৫/৮/২০২৪ তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে 6 জন ছাত্রকে হত্যা করেছে। নিয়মতান্ত্রিক উপায়ে এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এজন্য গুম খুন থেকে শুরু করে দেশের মানুষকে কৃতদাস করে রেখেছিলেন তিনি।
দুপুরে সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসভবনে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রশাসনের এখনও দুর্নীতিবাজেরা রয়ে গেছে, তাদের হাতে প্রচুর টাকা, তারা যে কোনো সময় নাশকতা করতে পারে। রিজভী আরও বলেন, দিল্লি এদেশের অপরাধীদের আশ্রয় দেয় কিন্তু সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে। ভোটের অধিকার, তার বেঁচে থাকার অধিকার, এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ক্ষমতা চাই, আমার সোনার হরিণ চাই, এটাই ছিল শেখ হাসিনার নীতি। কিন্তু যারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটিয়েছে এবং একটা প্রচন্ড ভীতির সৃষ্টি করেছে যে হাসিনার বিরুদ্ধে কথা বললেই হয় গুম হবে ইলিয়াস আলীর মতো, না হলে তাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে সরে যেতে। তো এই কর্মকর্তারা তো বিভিন্ন জায়গায় আছে, তো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, শাস্তি দেওয়া হোক। দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার সহ আহতদের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভা করেছেন সমন্বয়করা। গণঅভ্যুত্থানের প্রেরণায় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এসব কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে নাটোরে আয়োজকদের সাথে বহিরাগতদের হাতাহাতির ঘটনাও ঘটেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা শাখার উদ্যোগে সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজন করা হয় মতবিনিময় সভা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কষ্টে অর্জিত স্বাধীনতাকে সবার ঐকমত্যের ভিত্তিতে রক্ষা করার আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়করাও বক্তব্য রাখেন। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটি রক্ষা করতে হলে আমাদের সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। পটুয়াখালীতে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত সভায় নেতৃত্ব দেন ছাত্র জনতা অভ্যুত্থানের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সভায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবেলার বিষয়ে আলোচনা করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে। যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিকদের উস্কে দিয়ে বাজার দখলের পায়তারা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি জানান, শনিবার থেকে সব ফ্যাক্টরিতে নিরবচ্ছিন্ন কাজ শুরু হবে। নোয়াখালীতে কাটেনি বন্যার রেশ, এখনো পানিবন্দী বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ। বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। বানভাসীদের ঘরবাড়ি বসবাস অনুপযোগী। সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী, শিশু ও বৃদ্ধরা। নোয়াখালীর চাটখিল উপজেলায় অধিকাংশ জায়গায় বন্যার পানি নেমে গেলেও বেশ কিছু এলাকায় পানি না নামায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বানভাসীরা। এটি নোয়াখালীর চাটখিল উপজেলায় বানভাসী মানুষের দুর্ভোগ আর অসহায়ত্বের দৃশ্য। অধিকাংশ রাস্তাঘাটে এখনও হাঁটু সমান পানি, কোথাও তার একটু নিচে। উপজেলার শ্রীপুর, দেলিয়াই, মেকরার চর, পরকুট, মোহাম্মদপুর, ইসলামপুর সহ বিভিন্ন স্থানে এখনো পানিবন্দী হাজারো মানুষ। কিচ্ছু নাই, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গত মানুষের পাশে থাকতে। কোমর এবং হাঁটু সমান পানি রয়েছে। এই পানিগুলো এখনো স্থিতি অবস্থায় আছে। যে পরিমাণ আমরা আশা করেছিলাম যে পানি কমে যাবে, কিন্তু ততটুকু পর্যন্ত পানি কমে না।
এই কারণে আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অঞ্চলের দিকে একটু নজর দিন। খিলগামাতলী, ইট পুকুরিয়া এবং বৈকুণ্ঠপুরের অধিকাংশ বন্যা দুর্গত মানুষের পাশে তারা যে মিলে তাৎক্ষণিক তাদের টিমের লোকজন তার নিয়ে ওইখানে হাজির হয়। দ্রুত পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। চাটখিলে আপনারা জানেন যে খালটি রয়েছে, বড় বীরেন্দ্র খাল থেকে শুরু করে বড় খালটি, সেই খালটি বেশ কিছু অবৈধ স্থাপনা এবং ময়লা আবর্জনাতে ভাগাড়ে পরিণত হয়েছে, যার কারণে এই পানিগুলো নামতে সময় লাগছে। আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে কাজ শুরু করেছি। 18 তারিখ থেকে স্কুল কলেজগুলো খোলার কথা থাকলেও যে সকল এলাকাগুলোতে পানি রয়েছে এবং যাদের বাড়িঘর এখনো ডুবে রয়েছে সেই সকল পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারবেন। বর্ণার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 17তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহে। বিকালে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুব দলের সভাপতি রুকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু সহ অন্যরা। মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার যুব দলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী। স্ক্র্যাপবাহী ট্রাক থেকে চুরির সময় 2 কিশোরকে হাতে নাতে ধরলেও তাকে আটক করা হয় বলে তিনি অভিযোগ করেন। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বাগেরহাটে। শহরের স্বাধীনতা উদ্যানে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। সিলেট এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির। সকালে বিদায়ী পরিচালককে সংবর্ধনা ও নবাগত পরিচালককে ফুল দিয়ে বরণ করা হয়। 6টি দৃষ্টিনন্দন ফুট ওভার ব্রিজের উদ্বোধন হয়েছে রাজশাহীতে। নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ গেট সংলগ্ন 2টি ফুট ওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা হয়েছে মাদারীপুরে। পুলিশ সুপার কার্যালয়ে এ সময় আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এতে আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্গাপুজো উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের কালাইয়ে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এতে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত ই খোদা। ফেনীতে যুবদল নেতা মাহবুব রহমান রিপনের পারিবারিক আর্থিক অনুদান দিয়েছে কানাডা প্রবাসী বিএনপি নেতা হুমায়ুন কবির পাটোয়ারি। শহরের পাঠানবাড়ি রোডের বাসায় গুম হওয়া রিপনের পরিবারের খোঁজ খবর নেন তিনি। কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল করেছে বিএনপি। উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনসার প্রামাণিক। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ, 8 জনের নিয়োগ বাতিল। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনে আহতদের সাথে সমন্বয়কদের মতবিনিময়। নাটোরে হট্টগোল, দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন চলবে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।